হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব চার্টার অ্যাক্ট 1853 অর্থাৎ সনদ আইন 1853। আমি আগে আলোচনা করেছিলাম যে 1833 সালের যে চার্টার অ্যাক্টটি, সেখানে আলোচনা করেছিলাম যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ছিল তার যে রুল, সেই কোম্পানি রুলকে কিন্তু 20 বছরের জন্য এক্সটেন্ড করার জন্য কিন্তু সেই চার্টার অ্যাক্ট 1833 অর্থাৎ সনদ আইন 1833 কিন্তু জারি করা হয়েছিল। তাহলে সেই 1833 সালে কি করা হয়েছিল, যে যাও আর কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে চা, আফিম এবং চীনের সঙ্গে বাণিজ্যের যে আধিপত্যটা ছিল, সেটা কিন্তু 1833 সালে সেখানেও কিন্তু সেই আধিপত্যটাকে অর্থাৎ একচেটিয়া যে বাণিজ্য চলতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মনোপলি ছিল সেটাকেও আর কি বন্ধ করা হয়েছিল। ঠিক আছে, তার কাছ থেকে হরণ করা হয়েছিল। তারপর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শুধুমাত্র কি ছিল, যে রাজনৈতিক ক্ষমতা ছিল, অর্থাৎ শুধুমাত্র রাজনৈতিক ব্যবস্থা পরিচালনা করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ছিল কি 1833 সালের পর থেকে। বাণিজ্যিক দিক থেকে কিন্তু কোনো কন্ট্রোল ছিল না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে এটাই দেখবো আজকে, যে 1833 সালের পরে যে 1853 সালে চার্টার অ্যাক্ট 1853 বাংলায় বললে সনদ আইন 1853। তাহলে এখানের মধ্যে কোম্পানি যে কন্ট্রোল, সেই কোম্পানির মধ্যে যে কন্ট্রোল তার পরিবর্তন করা হয়, সেটা হচ্ছে যে তোমরা জানো যে কোর্ট অফ ডিরেক্টরস ছিল টোটাল 24 জন। কোর্ট অফ ডিরেক্টরস, তাহলে এই যে কোর্ট অফ ডিরেক্টরসের সংখ্যা 1833 সালের চার্টার অ্যাক্টে 24 জন ছিল, সেটা এই 1853 চার্টার অ্যাক্টে কী করা হয়, যে 24 থেকে কমিয়ে 18 করা হয়। আর এই 18 জনের মধ্যে 6 জনকে নমিনেট করবে অর্থাৎ মনোনীত করবে ব্রিটিশ ক্রাউন। যে ব্রিটেনের যে রানী ছিল, সেই ব্রিটিশ ক্রাউন কিন্তু এই 18 জনের মধ্যে 6 জনকে কিন্তু নমিনেট করবে অর্থাৎ মনোনীত করবে। ঠিক আছে, এই ছাড়া আরেকটা যেটা পরিবর্তন করা হয় সেটা হচ্ছে যে এই বাংলা যে প্রেসিডেন্সি ছিল, বাংলা প্রেসিডেন্সি, বোম্বাই প্রেসিডেন্সি এবং যে মাদ্রাজ প্রেসিডেন্সি ছিল, সেখানে কেমন ছিল অ্যাডমিনিস্ট্রেশনটা, প্রশাসনটা, যে সবার উপরে ছিল হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয় 1833 সালে। যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল, সেই গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয়েছিল বাংলার প্রেসিডেন্সির মধ্যে। কিন্তু এই 1853 সালে কি করা হয় এই চার্টার অ্যাক্টের দ্বারা, যে এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আর তার যে কার্যনির্বাহী কাউন্সিল আছে, অর্থাৎ এক্সিকিউটিভ কাউন্সিল, কার্যনির্বাহী কাউন্সিল, এই কার্যনির্বাহী কাউন্সিলে কিন্তু 4 জন সদস্য ছিল। ঠিক আছে, 3 জন ছিল মেম্বার আর 1 জন ছিল ল মেম্বার। তাহলে এই আইনে কি করা হয়, যে এই ল মেম্বারকেও আর কি ভোট দানের ক্ষমতা দেওয়া হয়। আগে কিন্তু যে 3 জন মেম্বার ছিল এবং 1 জন যে ল মেম্বার ছিল, সেই ল মেম্বারে কিন্তু আর কি আইন পাশের ক্ষেত্রে কোনো ভোট দানের অধিকার ছিল না। কিন্তু এই 1853 সালের এই চার্টার অ্যাক্টের দ্বারা কি করা হয়, যে এই 3 জন এবং 1 জন যে 4 জন সেই ল মেম্বারেরও কি করা হয়, যে ভোট দানের ক্ষমতা দেওয়া হয়। তাহলে এখানের মধ্যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং তার যে কার্যনির্বাহী কাউন্সিল, তারা মিলে কি করে, যে তারা মিলে কোনো আইন পাশ করে। আর ছিল এখানে বাংলা প্রেসিডেন্সি, বোম্বাই প্রেসিডেন্সি এবং ছিল মাদ্রাজ প্রেসিডেন্সি। ঠিক আছে, আগে দেখেছিলাম যে বাংলা প্রেসিডেন্সিতেই কি ছিল, যে আর কি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল। ঠিক আছে, আর বোম্বাই প্রেসিডেন্সি আর মাদ্রাজ প্রেসিডেন্সিতে 1 জন করে গভর্নর ছিল। কিন্তু এই 1853 সালে কি করা হয়, যে এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং কার্যনির্বাহী কাউন্সিল তো আছেই, এখন এই বাংলা প্রেসিডেন্সিতে আরেকজন গভর্নর নিযুক্ত করা হয়। গভর্নর
ঠিক আছে, এখন প্রত্যেকটা প্রেসিডেন্সিতে গভর্নর নিযুক্ত করা হয়। বোঝা গেল? তাহলে কিসের জন্য বাংলা প্রেসিডেন্সিতেও গভর্নর নিযুক্ত করা হয়? কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন কিন্তু ভারতের মধ্যে অনেকটা জায়গা কিন্তু অধিগ্রহণ করে ফেলেছিল। তাহলে এতটা জায়গাকে পরিচালনা করার জন্য তার জন্য কিন্তু গভর্নর নিযুক্ত করা হয়। এখন এই সমস্ত গভর্নর তাদের যে রিপোর্টটা, সেই রিপোর্ট পেশ করবে এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার কাছে। আর এখানের মধ্যে যে প্রশাসনটা চলতো, এখানের মধ্যে আইন তৈরির ক্ষমতা ছিল শুধুমাত্র এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং কার্যনির্বাহী কাউন্সিল 4 জন, আর একজন ছিল হচ্ছে কমান্ডার ইন চিফ। কমান্ডার ইন চিফ। এই 6 জন মিলে কিন্তু কোনো আইন পাশ করত এবং আগে কিন্তু আইন পাশ করার সঙ্গে সঙ্গে সেই আইনকে কার্যকর করা অর্থাৎ ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কিন্তু তাদেরই ছিল। অর্থাৎ প্রশাসনের দায়িত্ব এবং আইন তৈরি করার দায়িত্ব দুটাই কিন্তু তাদের হাতেই ছিল। ঠিক আছে, 1853 সালের এই আইনটি পাশ করার আগে। কিন্তু এই 1853 সালে এই সনদ আইন পাশ করার পরে কি করা হয়, যে এই যে প্রশাসন এবং আইন, এই দুটি বিভাগের কাজকে আলাদা করা হয়। কীভাবে? যখন দেখো কীভাবে আলাদা করা হয়, যে আইন পাশ করার দায়িত্ব দেওয়া হয় এই যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, কার্যনির্বাহী কাউন্সিল এবং কমান্ডার অফ চিফ, এদেরকে দেওয়া হয় প্রশাসনের কাজ। ঠিক আছে, এরা তো ছিল এক্সিকিউটিভ, ঠিক আছে, বা শাসন বিভাগের কাজ বলা হয়। ঠিক আছে, তাহলে এদেরকে শাসন করার দায়িত্ব দেওয়া হয়, শাসন বিভাগ। তাহলে এখানে শাসন বিভাগের মধ্যে এরা আছে। আর আইন বিভাগ বা একটা কেন্দ্রীয় আইন পরিষদ গঠন করা হয়। ঠিক আছে, কেন্দ্রীয় আইন পরিষদ, একটা কেন্দ্রীয় আইন পরিষদ গঠন করা হয়। আর সেই কেন্দ্রীয় আইন পরিষদে কি করা হয়, যে 6 জন মেম্বার থাকবে, সেই 6 জন মেম্বারের মধ্যে একজন তো থাকবে কলকাতার যে সুপ্রিম কোর্ট আছে। আগে কিন্তু সুপ্রিম কোর্ট, আমি বলেছিলাম যে প্রথমে যে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 পড়িয়েছিলাম, সেখানে বলেছিলাম যে কলকাতাতে সুপ্রিম কোর্ট কিন্তু গঠন করা হয়। তাহলে সেই যে সুপ্রিম কোর্ট ছিল তখন কলকাতার, সেই কলকাতার সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস অফ আর কি ক্যালকাটা সুপ্রিম কোর্ট, সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি, তিনি থাকবেন এই 6 জনের মধ্যে একজন সদস্য। প্রথম সদস্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ঠিক আছে, কলকাতা। তারপরে আরেকজন মেম্বার থাকবে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের অন্য একজন বিচারপতি। ঠিক আছে, এই হয়ে গেল 2 জন। তাহলে এই যে একটা কেন্দ্রীয় আইন পরিষদ গঠন করা হয় এই 1853 সালের চার্টার অ্যাক্টের দ্বারা, এখানের মধ্যে কেন্দ্রীয় আইন পরিষদের মধ্যে অর্থাৎ আইন প্রণয়ন করার দায়িত্ব এখন এদের কাছে থাকবে। ঠিক আছে, আর প্রশাসনের কাজ থাকবে এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, কার্যনির্বাহী কাউন্সিল আর কমান্ডার ইন চিফের কাছে। তাহলে এখানের মধ্যে একজন তো হয়ে গেল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ আর কি সুপ্রিম কোর্ট অফ কলকাতা। আর একজন থাকবে হচ্ছে সুপ্রিম কোর্টের অন্য আরেকজন বিচারপতি, কারণ একজন তো শুধু বিচারপতি থাকে না, অনেকজন থাকে, তার মধ্যে একজন থাকে প্রধান বিচারপতি, আরও অন্যান্য আর কি বিচারপতি থাকে। তাহলে এই হয়ে গেল 2 জন, আরও বাকি থাকে 4 জন। আর সেই 4 জন আসবে হচ্ছে বাংলা, বোম্বাই, মাদ্রাজ ও আগ্রা থেকে। ঠিক আছে, তাহলে এই বাংলা, বোম্বাই আর মাদ্রাজ আর আগ্রা, এই যে প্রেসিডেন্সি থেকে নিযুক্ত হবে এই কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য। ঠিক আছে, তাহলে এই যে কেন্দ্রীয় আইন পরিষদ, এখানেই কিন্তু প্রথম ভারতীয়দের রিপ্রেজেন্টেশন দেখা যায়। ঠিক আছে, তাহলে এই যে বাংলা, বোম্বাই, মাদ্রাজ এবং আগ্রা থেকে রিপ্রেজেন্টেশন আসবে, সেটা ভারতীয়দের সেখানে সুযোগ দেওয়া হয় যে তারাও এই কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য হতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে কি করা হয়, যে শাসন অর্থাৎ এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ অর্থাৎ আইনি যে কাজ, তাকে বিভাগ করা হয়, তাকে 2টি ভাগে ভাগ করা হয়, যে শাসন বিভাগের কাজ একজন করবে আর আইন বিভাগের জন্য একটা কেন্দ্রীয় আইন পরিষদ গঠন করা হয় এই অ্যাক্টের দ্বারা। বোঝা গেল? সরকারি চাকরির ক্ষেত্রে
ক্ষেত্রে অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করা, যোগিতার ব্যবস্থা। ঠিক আছে, তাহলে এই আইনের দ্বারা সরকারি চাকরির ক্ষেত্রে অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয় সিভিল সার্ভেন্টদের জন্য। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে এখানের মধ্যে চার্টার অ্যাক্ট 1853 এর দ্বারা কী করা হয় আরেকবার বলে দিচ্ছি, যে এখানের মধ্যে কোর্ট অফ ডিরেক্টরসের যে সংখ্যা ছিল আগে 24 জন, তার 24 থেকে কমিয়ে 18 জন করা হয়। আর সেই 18 জনের মধ্যে 6 জনকে নমিনেট করবে হচ্ছে ব্রিটিশ ক্রাউন, যে ব্রিটিশের যে রানী ছিল তিনি। আর তারপরে যে আইনগত এবং প্রশাসনগত সেই কাজটাকে আলাদা করা হয় এই আইনের দ্বারা। যে প্রশাসনের যে কাজটা করবে সেটা হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, আর তার যে কার্যনির্বাহী কাউন্সিল আছে এক্সিকিউটিভ কাউন্সিল, সেখানে 4 জন সদস্য আছে এবং যে কমান্ডার ইন চিফ আছে তারা মিলে করবে। আর একটা কেন্দ্রীয় আইনি পরিষদ গঠন করা হয়, তার মধ্যে 6 জন মেম্বার থাকবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের অন্যান্য একজন বিচারপতি, আর বাংলা, বোম্বাই, মাদ্রাজ আর আগ্রার যে প্রভিন্সিয়াল সেখান থেকে কিন্তু একজন করে সদস্য আসবে। তাহলে এই 6 জন মিলে এখানের মধ্যে কেন্দ্রীয় আইন পরিষদ কিন্তু গঠন করা হয়েছে। আর এখানের মধ্যে সরকারি চাকরির ক্ষেত্রে অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। তাহলে এই আইনের দ্বারা অন্যান্য যে চার্টার অ্যাক্ট সেখানে বলা হয়েছিল যে 20 বছরের জন্য কিন্তু এক্সটেন্ড করা হয়েছিল কোম্পানি রুলকে। কোম্পানি রুলকে 20 বছরের জন্য এক্সটেন্ড করার জন্য কিন্তু চার্টার অ্যাক্ট পাস করা হয়। কিন্তু এই 1853 সালের যে চার্টার অ্যাক্ট পাস করা হয় তার দ্বারা কিন্তু কোম্পানি রুলকে 20 বছরের জন্য এক্সটেন্ড করার জন্য কিন্তু আর কোনো ডেট দেওয়া হয়নি। তাহলে এই আইনের পরে ব্রিটিশটা কি করতে থাকে, যে ভারতকে সমস্তটা নিজের কন্ট্রোলে আনার জন্য কিন্তু কাজ করতে থাকে। ঠিক আছে, তাহলে এরপরে কোম্পানি রুলের অবসান ঘটে যায় এবং ব্রিটিশ যে ছিল, ব্রিটিশ সরাসরি ভারতকে পরে শাসন করা শুরু করে দেয়। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।